সমস্ত জাতির কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা দেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে গণ অধিকার পরিষদ সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে যেভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে, গণ অধিকার পরিষদ আজকে নিবন্ধন পেয়েছে। ইনশাআল্লাহ আগামীতে গণ অধিকার পরিষদ মানুষের কল্যাণে কাজ করে যাবে। আমরা জানি যে এর আগে এই নির্বাচন কমিশনের অধীনে 2024 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন একটি অবৈধ নির্বাচন ছিল এবং আপনারা জানেন যে জনগণের সাথে যেভাবে প্রহসন এই নির্বাচন কমিশন করেছে। আজকে আমাদেরকে নিবন্ধন দেওয়ার মাধ্যমে আমরা মনে করি যে জনগণের বিজয় হয়েছে, পরিষদের বিজয় হয়েছে। আমাদের আইনজীবী এরশাদ সিদ্দিকী এবং আমাদের জুয়েল ভাই তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং অন্যান্য আইনজীবী যারা ছিল তারা অক্লান্ত পরিশ্রম করেছে। আপনারা জানেন যে আমরা হাইকোর্টে কোনো রিট করি নাই। গণ অধিকার পরিষদ আমরা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছিলাম এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম, সেই সময় কিন্তু তারা আমাদের চিঠি কোনো উত্তর দেয়নি। আমরা পরবর্তীতে আমরা এক সপ্তাহ আগে আমরা জানতে চেয়েছি যে কেন গণ অধিকার পরিষদ সকল শর্ত পূরণ করার পরেও নিবন্ধন পাবে না। তারা সেই চিঠির জবাব দিয়েছে এবং আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের কয়েকটি উপজেলা কমিটি জমা দেওয়ার জন্য আজকে আমরা আমাদের সকালবেলা আমাদের যে সকল কাগজপত্র চাওয়া হয়েছিল আজকে সকালে আমরা আমাদের দলের পক্ষ থেকে সেই সমস্ত কাগজপত্র জমা দিয়েছি। প্রিয় সাংবাদিক ভাইরা এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের আইনজীবী অ্যাডভোকেট এরশাদ সিদ্দিকী। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা দেখেছেন যে গণ অধিকার পরিষদ রাজপথ থেকে উঠে আসা একটি দল। আমরা 11 জুলাই 2023 তারিখে আমাদের একটা নির্বাচন কমিশন থেকে একটা কমিটি গিয়েছিল। তারা একটা তদন্ত প্রতিবেদন দিয়েছে যে আমাদের তৎকালীন কাউন্সিল 10 জুলাই 2023 তারিখে কাউন্সিল বৈধ এবং তৎকালীন যে আহ্বায়ক ছিলেন তার অপসারণ বৈধ সঠিক ছিল, গণতন্ত্র অনুযায়ী ছিল। তদানুযায়ী নির্বাচন কমিশন আমাদেরকে আরো কিছু কাগজপত্র চাহিদা মোতাবেক আমরা এখানে 4 বস্তা কাগজপত্র নিয়ে এসেছি এবং এখানে আমরা যে আবেদন একটা দিয়েছি পুনর্বিবেচনার জন্য গত 28 তারিখে, সেটার প্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। সকল কাগজপত্র, আমি আবারও বলছি, সকল কাগজপত্র যাচাই বাছাই এবং শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে। আমরা আজকে নতুন বাংলাদেশে নতুন পার্টি হিসেবে নিবন্ধিত হলাম। আমাদের দলীয় প্রতীক হচ্ছে ট্রাক এবং এই নিবন্ধনটি আমাদের দলের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূরের নামে রেজিস্টার্ড হয়েছে। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুল হক নূর। সাংবাদিক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ, যার সংক্ষিপ্ত নাম ইংরেজি থেকে জিওপি, গণ অধিকার পরিষদ জিওপি নামে আজকে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের যে তথ্যের যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণতা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। তাদের বিরুদ্ধে, এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, এখনো আছে। তারা এই 24 সালের ভুয়া নির্বাচনে তারা সরকারের সহযোগী ছিল। বাস্তব কথা, বিগত 15 বছরে যেভাবে ফ্যাসিবাদ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, সেখানে প্রতিষ্ঠানের মধ্যে থেকে অনেকের জন্য কাজ করাটা কিছুটা অসম্ভব ছিল, এটা সত্য। তার মধ্যেও নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের স্বকীয়তা এবং স্বতন্ত্রতা রয়েছে কাজে। তারা চাইলে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারত। বিশেষ করে আপনারা জানেন যে গত বছর নির্বাচন কমিশনে 92টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। তার মধ্যে 2টো রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি, সমস্ত শর্ত পূরণ করায় তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তাদের বিবেচনায় রাখে। কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা এবি পার্টি এবং গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে নিষেধ করায় নির্বাচন কমিশন আসলে নিবন্ধন দেয়নি। এমনকি আমরা
ধারাবাহিকভাবে যে আমাদের কার্যক্রমগুলো করে আসছি, আমরা যে গত 28শে অগস্ট আমরা পুনর্বিবেচনার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম, সেখানে আমাদের ক্রোনোলজি কিছু কথা আপনাদেরকে একটু জানাচ্ছি। সেখানে আমরা বলছিলাম যে গত 26/5/2022 সালে রাজনৈতিক দলসমূহের নিবন্ধনের নিমিত্তে যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেটার প্রেক্ষাপটে আপনার আরপিওর সকল শর্ত পূরণ করে গণ অধিকার পরিষদ 30/10/2022 সালে গণ অধিকার পরিষদের মিটিংয়ের অথরিটি নিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে আমি মোহাম্মদ রুল হক নূর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করি। নির্বাচন কমিশনের যে শর্ত ছিল 3টি শর্ত, এই যেহেতু নিবন্ধনের বিষয়টি আপনার 111-এর সময় বা 1/11 সরকারের সময় সিদ্ধান্ত হয়, তো কাজেই সেই সময় অনেকগুলো শর্তের মধ্যে একটি শর্ত ছিল যে কোনো সাবেক সংসদ সদস্য থাকা কিংবা কোনো নির্বাচনে অংশ নিয়ে একটা নির্দিষ্ট ভোটের হার। 3 নম্বর শর্ত ছিল যে 1/3 জেলা কমিটি এবং 100 উপজেলা কমিটি। তো আমরা যেহেতু নির্বাচনে অংশ নিতে পারি নাই, সাবেক এমপিও বলতে গেলে নাই, আর এটা শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য ছিল। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন 1/3 জেলা এবং শতাধিক উপজেলা কমিটির কার্যকারিতা এবং প্রত্যেকটা উপজেলায় 200 সমর্থক সহ সেটাই বিবেচনা করছে। সেই জায়গা থেকে আমরা 114টা উপজেলার তালিকা নির্বাচন কমিশনে দিয়েছিলাম। আমরা 28টা জেলা কমিটির তথ্য নির্বাচন কমিশনে দিয়েছিলাম, যদিও আমাদের জেলা কমিটি রয়েছে 56টা এবং সমস্ত উপজেলায় মোটামুটি কার্যক্রম আছে। সক্রিয় রাজনৈতিক দল হিসেবে আপনারা গণমাধ্যম সবাই জানেন। কিন্তু আমরা নিবন্ধনের আবেদন করার পরে আমরা নিবন্ধন পাইনি। মূলত নিবন্ধন না দেওয়ার জন্য তারা আপনার বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়েছিল। তো তারই প্রেক্ষাপটে আমরা আপনার 11/7/2023 তারিখে গণ অধিকার পরিষদের আপনার কার্যক্রম এবং কার্যালয় যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন থেকে একটা তদন্ত করে। সেই তদন্ত কমিটি স্পষ্টভাবেই প্রতিবেদন দিয়েছিল যে গণ অধিকার পরিষদের যে আপনার এখানে তার প্রতিবেদনের শেষ অংশটি ছিল এইরকম যে নির্বাচন কমিশনের একজন উপসচিব আইন শাখার দায়িত্বে, যিনি একজন জেলা ও দায়রা যুগ্ম জজ, অতিরিক্ত জজ, তার প্রতিবেদনে ছিল এরকম। শেষে যে বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনের আবেদনের সাথে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে। 1 জুলাই 2023 সালে দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর। বর্ণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় উক্ত দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল এবং 10 জুলাই 2023 তারিখে দলের জাতীয় কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় কমিটি গঠনতান্ত্রিক এবং কার্যকর মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয়। এইটা গত বছর নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদন ছিল। তারপরেও কিন্তু আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই। সর্বশেষ আমরা 25/7/2023 তারিখে আমাদের নিবন্ধন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই। তারপরেও কিন্তু তারা আমাদেরকে আপনার নিবন্ধন দেয়নি। তারপরে আমরা যেহেতু এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতনের পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের মতো সক্রিয়ভাবে কার্যক্রম করছে, তারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। আমরা গত 28 তারিখ এবি পার্টির নিবন্ধন প্রাপ্তির পর আমরা যেহেতু আমরা কোর্টে যাইনি, আমরা নির্বাচন কমিশনের কাছেই আমাদের আবেদনটি পুনর্বিবেচনার আহ্বান জানাই। নির্বাচন কমিশন সমস্ত তথ্য এবং সবকিছু পর্যালোচনা করে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে। সাংবাদিক ভাইদেরকে, বিশেষ করে দেশের মানুষকে একটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই। আপনারা জানেন যে গত সরকার কিভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো কিনে নির্বাচনে নিয়েছিল। নানান ধরনের আর্থিক সুযোগ সুবিধা প্রলোভন দেখিয়ে নির্বাচনে জোর করে এক প্রকার নিয়েছিল। সেই আমাদের বিখ্যাত মেজর জেনারেল সাহেবের কথা আপনারা জানেন, আপনারা বীরুত্তম সাহেবের কথাও জানেন, আমি আর নাম বলতে চাই না। এই সমস্ত লোকদের কথা আপনারা জানেন। তো আমরা গণ অধিকার পরিষদ 2018 সালে, বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি সাধারণ সম্পাদক রাশেদ খান, অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা জানেন যে এই নেতৃবৃন্দই কিন্তু
18 সালে এই যে আজকে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের সফল গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের বীজ কিন্তু এই আন্দোলন সংগ্রামের বীজ কিন্তু 18 সালে বপন করে দিয়েছিল, যার ফলেই কিন্তু আমরা এদেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ জনগোষ্ঠী একটা সমর্থন পেয়েছি, যার ফলে আমাদের 18 সালে যখন কোটা সংস্কারের দাবিটা আংশিক পূরণ হয়েছে তখন আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের ঘোষণা করি এবং আমরা এই তরুণদেরকে সংগঠিত করার জন্য, তাদের প্রতিবাদী চেতনাকে জাগ্রত করার জন্য, মানুষের অধিকার আদায়ে আমরা সক্রিয় এবং সোচ্চার ছিলাম। হামলা মামলা নির্যাতন নিপীড়নও কিন্তু আমরা দমে যাইনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নেই। আজকে যেই তরুণরা বিপ্লব ঘটিয়েছে, গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এই তরুণরাই পারবে আগামীর বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে। এই যে একটা নতুন পলিটিক্স, নিউ ডিসকোর্স, নিউ রাজনৈতিক দল, মানুষের যে প্রত্যাশা এবং গণ অধিকার পরিষদ হচ্ছে এই নতুন প্রজন্মের নতুনদের রাজনৈতিক দল। এখন এই দল যেন একটা সম্ভাবনাময় শক্তিশালী দলে পরিণত হতে না পারে, এই দলের নেতা কর্মীদের বিরুদ্ধে অতীতেও নানান ধরনের প্রোপাগান্ডা ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে এবং হবে। কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করেই কিন্তু, শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা আজকের এই অবস্থাটা তৈরি করেছি। আপনাদের সবার আমরা ইতিবাচক সহযোগিতা চাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে। বিশেষ করে তরুণ, পাশাপাশি তরুণ বলতে শুধুমাত্র বয়সের তরুণ আমরা বোঝাচ্ছি না, যারা কাজে তরুণ, যাদের তারুণ্য আছে, বয়স যাদেরকে বয়সের ফ্রেমে বাঁধতে পারে না। এই যে আপনারা দেখছেন এই আন্দোলনে 60 বছরের আপনার বৃদ্ধ কিংবা 50 বছরের আমাদের মায়েরা রাজপথে তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু নেমে গেছে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা কর্মচারীরা রাওয়া ক্লাব থেকে তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল। অবসরপ্রাপ্ত বিভিন্ন আমলারাও কিন্তু এই জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। কাজেই এই যে যারা প্রতিবাদী তারুণ্য যাদের মধ্যে রয়েছে, সেই তারুণ্যকে নিয়েই আমরা আগামীতে এগিয়ে যেতে চাই। এখন গণ অধিকার পরিষদ নামে আবার মিডিয়ায় বা বিভিন্নভাবে আরেক অংশ লেখে একটা বিব্রতকর পরিস্থিতি আমাদের জন্য তৈরি করতে চায় বা একটা বিভ্রান্তি। প্রকৃত অর্থে আপনারা দেখেন যে আমাদের এই কপি আছে, আপনাদের প্রত্যেককে আমরা কপি দিয়ে দেব। আপনার অফিসিয়ালি সাংগঠনিকভাবে গণ অধিকার পরিষদ, সংক্ষিপ্ত নাম যার জিওপি, আমরা নিবন্ধিত হয়েছি। তো অনুরোধ করবো 2-4 জন যারা বিভ্রান্তকারী পথভ্রষ্ট যদি দাবি করে গণ অধিকার পরিষদ এটিকে হয়, আপনারা দেখেছেন তাদের রাজনৈতিক অবস্থানটা বা সাংগঠনিক অবস্থানটা এই দলের কোথায় কি পর্যায়ে ছিল সেটা আপনারা জানেন। যেমন বিএনপি ভেঙে নির্বাচনের আগে তৃণমূল বিএনপি করিয়েছিল, আপনারা দেখেছেন। আবার কাছাকাছি একটা নামে মার্কা দিয়েছিল কি, পাটের আশ আর ওইদিকে ধানের শীষ। সো এই থেকে এই যে যারা গণ অধিকার পরিষদের মতো আগামীর একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল, একটা তরুণদের রাজনৈতিক দলকে যারা ডিভাইডেড দেখাতে চায়, বিভক্ত দেখাতে চায়, বিভ্রান্ত করতে চায় জনগণকে, আমরা বিশেষ করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, 4th স্টেট, বর্তমান আমি মনে করি যে রাজনৈতিক দল, সরকার, তার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সাংবাদিক সমাজকে। সেই সাংবাদিক সমাজের কাছে আমরা আন্তরিকভাবে সহযোগিতা চাই এবং আমরা এইটুকু বলবো, এই যে পরিবর্তনের একটা আওয়াজ উঠেছে, পরিবর্তনটা সময়ের ডিমান্ড, পরিবর্তন হবে। এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সাংবাদিকদেরকে। যারা লুটপাট করছে, চাঁদাবাজি করছে, দখলদারি করছে, নৈরাজ্য তৈরি করছে বিভিন্ন জায়গায়, মানে আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত, চাঁদাবাজি ধান্দাবাজি করে খেত, এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে। আপনি সেটা পরিবহন খাতের দিকে তাকান, যেমন দেখবেন পরিবহন খাতের মাফিয়া ছিল ওই শাহজাহান খান, এনায়েতুল্লাহরা। তারা যেই অফিসে বসে চাঁদা তুলতো, যেই পরিবহনগুলো জনগণের মানুষের কাছ থেকে নিয়ে তারা নিয়ন্ত্রণ করত, এখন কিন্তু সেগুলো আবার একটা সেটআপ কিন্তু বসে গেছে পরিবহন খাতে না, বিভিন্ন জায়গায়। এখন আমরা যেটা বলছি যে এই গত রেজিমের সহযোগীদের অস্তিত্ব না রাখার জন্য, বিকজ তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে নতুন পরিবর্তন হবে না। কিন্তু দেখেন আজকে 82 জন সচিব রয়েছে, সারা দেশে লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, সবাই কিন্তু ফ্যাসিবাদের দোষর ছিলেন না। কাজেই সবাইকে ঢালাওভাবে ট্যাগ দেওয়া, ঢালাওভাবে অভিযুক্ত করে সব মানুষকে বিপক্ষে দাঁড় করিয়ে দেবেন না। এটা যারা করছেন এই বিষয়ে সতর্ক থাকবেন। আমাদের কথা পরিষ্কার, যাদের স্পেসিফিক সুনির্দিষ্ট অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।
ঢালাওভাবে কাউকে হয়রানি করা, চাকরিচ্যুত করা, এটা করা যাবে না। এবং দেশকে সচল করার জন্য এই মুহূর্তে দুটো বিষয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি। প্রথম দিন থেকে আমরা বলে আসছি, এখন আমরা বলছি, প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। এখনো পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরানো যায় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা অনতিবিলম্বে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে পুলিশকে স্বাভাবিকভাবে ফাংশনিং করতে হবে। দ্বিতীয়ত, দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমরা পরিষ্কারভাবেই বলছি, কোনো ব্যবসায়ী যদি আওয়ামী লীগের সহযোগী হয়ে থাকে, সে যদি অপরাধ করে থাকে, অর্থ পাচার, লুটপাট করে থাকে, আইনের আলোকে তার বিরুদ্ধে বিচার হবে। কারো এখতিয়ার নাই কারো মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়ার, কারো এখতিয়ার নাই কোনো অফিস দখল করার। এইটা আমরা ছাত্র জনতা সম্মিলিতভাবে আমরা এইটার জন্য আমরা কথা বলবো এবং ভুক্তভোগীদের কেউ যদি অন্যায়ভাবে কোনো ভুক্তভোগী হয়ে থাকেন আমরা পাশে থাকবো। সর্বশেষ যেটা আজকের আমাদের এই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নিবন্ধন প্রাপ্তিতে আমরা দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচন কমিশনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান সম্ভাবনাময় দল সকল শর্ত পূরণ করার পরেও এতদিন তারা বিগত সরকারের প্রেসারে নিবন্ধন আটকে রেখেছিল। আজকে আনুষ্ঠানিকভাবে সচিব মহোদয় এবং আইন সচিব তারা দুজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গণ অধিকার পরিষদকে ট্র্যাক প্রতীকে নিবন্ধন দিয়ে তারা আমাদের হাতে চিঠি তুলে দিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং দেশের আপামর জনসাধারণকে আমরা এটা বলতে চাই, আজকে যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এইটা কিন্তু আমরা আজকে উপলব্ধি করি। আমরা কিন্তু 21 সালে আমাদের দলের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা ইতিবাচক সৃজনশীল পলিটিক্স দরকার। বিভাজনের বাইরে এসে জাতীয় ঐক্য সংহতির রাজনীতি প্রয়োজন। গণ অধিকার পরিষদের যে স্লোগান, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, জনতা, এই যে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিংবা রাজনৈতিক দলগুলো যে জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করা উচিত, এই বিপ্লবের পরে আমরা এটা বুঝতে পারি নাই। কিন্তু আমরা 21 সালেই কিন্তু এই স্লোগান নির্ধারণ করে দিয়েছি। আমাদের যে 4টি মূল নীতি, গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ, আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই, সেজন্য আমরা বারবার বলেছি কিন্তু রাজনৈতিক দলে গণতন্ত্র থাকতে হবে। এবং আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদই একমাত্র রাজনৈতিক দল যেটা আমি মনে করি আহ্বায়ক কমিটির পরে সফল কাউন্সিল করে আজকে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে এবং যার সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠন যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, দেশের বাইরের প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, সব জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু নেতৃত্ব নির্বাচিত হচ্ছে। আমরা 2 নম্বরে মূলনীতিতে ন্যায় বিচারের কথা বলছি, কারণ এই দেশে বিচারের নামেই সবচেয়ে অবিচার হয়। এখন পর্যন্ত আমাদের দেশে উচ্চ আদালতে বিচারক নিয়োগের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই, যার ফলে যখন আওয়ামী লীগ আসে তাদের পছন্দের লোককে বিচারপতি হিসেবে অ্যাপয়েন্টেড করে, বিএনপি আসে, অন্য দল আসে, তাদের পছন্দের লোককে বিচারপতি হিসেবে অ্যাপয়েন্টেড করায় ন্যায় বিচার বিঘ্নিত হয় এবং আদালতের পূর্ণাঙ্গ স্বাধীনতা না থাকায় নির্বাহী বিভাগের একটা হস্তক্ষেপ সবসময় থাকে। সেই কারণে আমরা বলছি সমাজের সর্বস্তরে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমাদের যে 3 নম্বর মূলনীতি অধিকার, আমরা পরিষ্কারভাবেই বলেছি এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্ম, বর্ণ, মত পথের মানুষ বাস করে। সকলের অধিকার প্রতিষ্ঠায়, সকলের অধিকার সুরক্ষায় গণ অধিকার পরিষদ অঙ্গীকারাবদ্ধ। গণ অধিকার পরিষদের এই রাজনৈতিক দলের ছাতার নিচে এসে যেন সমস্ত মানুষ যেন নিরাপদ বোধ করে, যে কারণে আমরা 3 নম্বর মূলনীতিতে আমরা অধিকারকে রেখেছি। 4 নম্বর মূলনীতিতে আমরা জাতীয় স্বার্থের কথা রেখেছি। কারণ আপনারা সবাই শুনেছেন আওয়ামী লীগের আমলে তারা বলছে বিএনপি ভারতকে গ্যাস দেওয়ার চুক্তি করে ক্ষমতা এসেছিল। আবার আমরা তো পরিষ্কারভাবেই দেখেছি গত 15 বছরে কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত একটি পুতুল রাষ্ট্রে পরিণত করেছিল এবং এই শেখ হাসিনার পতনেও শেষ দিকেও ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপে শেখ হাসিনা কিভাবে এই দেশে গণহত্যা চালাতে চেয়েছিল এবং রয়ের সহযোগিতায় গণহত্যা চালিয়েছিল, সেগুলো আজকে পরিষ্কার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় এবং ভারতের সমর্থনে। কাজেই আমরা বলেছি যে দল নয়, মত নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ। কাজেই এই দেশকে সবার উপরে স্থান দিতে হবে, যার কারণে আমরা বলছি যে জাতীয় স্বার্থ গণ অধিকার পরিষদের রাজনীতিতে অন্যতম প্রাধান্য। যার কারণে এই 4টি মূল নীতি এবং আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পরিষ্কারভাবেই বলেছি একটা গণতান্ত্রিক, বৈষম্যহীন,
জ্ঞানমুখী একটা কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই, যেখানে মানুষের স্বাস্থ্য, শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো হবে সার্বজনীন, এবং কোনো পরিবারতন্ত্র কিংবা কোনো কর্তৃত্ববাদী শাসন যেন স্থায়ীভাবে আস্তানা না গেড়ে বসতে পারে। ওইটা কিন্তু 2021 সালের 26 অক্টোবর আমাদের ঘোষণাপত্রে 21 দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম, একই ব্যক্তি একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হিসেবে থাকতে পারবে না। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না। এটা কিন্তু এখনকার চমক না, 21 সালেই কিন্তু আমরা বলেছি। তো আপনারা যারা তাৎক্ষণিক নোটিশে এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দিব, না হলে আমরা শেষ করব। ভাই, আমরা দেখলাম যে আপনার নামে ভারত নিষেধাজ্ঞা জারি করেছে, এই বিষয়ে কিছু বলবেন কিনা? আচ্ছা, প্রথমত দেখেন, আমরা পরিষ্কারভাবেই বলেছি যে ওই গ্রামে মানুষ ধরেন হাসি ঠাট্টা করে বলে যে বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। তো এই যে আমাদের 4500 বর্ডারের যে প্রতিবেশী ভারত, এই প্রতিবেশী কিন্তু আমরা পাল্টাতে পারবো না। তাহলে এখন প্রতিবেশীর সাথে যদি আমাদের বৈরী সম্পর্ক থাকে, তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের একটা আন্তরিক এবং সুসম্পর্ক থাকুক। কিন্তু আমরা দেখেছি ভারতের শাসক গোষ্ঠী সবসময়ই বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে চায়, দাবিয়ে রাখতে চায়, বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে চায়। এই যে একটা আপনার আমাদেরকে অবমূল্যায়ন করা কিংবা এই যে দাদাগিরি করা, এইটা আমরা মানব না। তো ভারতের শাসক গোষ্ঠী যদি তাদের রাষ্ট্রীয় পলিসির এই দাদাগিরি পলিসি পরিহার করে, এই কর্তৃত্ববাদী ছড়ি ঘুরানোর রাষ্ট্রীয় নীতি পরিহার করে বন্ধুসুলভ আচরণ করে, বন্ধুত্বের সম্পর্ক করতে চায়, আমরা তাদের সাথে সম্পর্ক এগিয়ে নেব, আমরাও তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলব। কিন্তু এই যে আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বেশ কয়েকজন ছাত্র নেতাকে নাকি ভারতের নিষেধাজ্ঞা দিয়েছে, কথাটি কতটুকু সত্য আমরা ভারতের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে জানতে পারলে ভালো হতো। কিন্তু ইতিমধ্যেই কিছু নজির আমাদের সামনে রয়েছে। যেমন আপনারা জানেন, অভিনেত্রী বাঁধন আমার সাথে তার একটা ছবি থাকার কারণে সে নাকি ইন্ডিয়ান আপনার ভিসা পায়নি, যেটা সে আমার সাথে পার্সোনালিও বলেছিল। আমেরিকান এম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রামে দেখা হয়েছিল, সেখানে সে আমার সাথে একটা ছবি তুলেছিল, সেই কারণে তার ইন্ডিয়ান ভিসা হয় নাই। তো কেন ভাই, আমরা তো সরকারে ছিলাম না, আমরা তো মানে একেবারে ভারতের শত্রু হয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দলও ততদিনে ছিলাম না। আমরা একটা উদীয়মান রাজনৈতিক দল, 5 বছর 6 বছরের রাজনৈতিক অগ্রযাত্রায় নিজেরা বেড়ে ওঠার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে এরকম উদীয়মান শক্তি রাজনৈতিক দলগুলোকে যদি ভারত বন্ধু না মনে করে, তাহলে বাংলাদেশের জনগণের সমর্থন তারা হারাবে। আমরা আশা করি যে ভারতের এই ধরনের ভ্রান্ত নীতি যদি থেকে থাকে, সেটা ভারত প্রত্যাহার করবে বা সুবিবেচনা করবে। ওকে, ডান। Thank you.